আসসালামু আলাইকুম। মুক্ত শিক্ষাঙ্গনের আজকের লেকচারে স্বাগতম। আজকের লেকচারে আমরা সংখ্যা পদ্ধতির বেস জিনিসটা কি এ সম্পর্কে জানব এবং বিভিন্ন সংখ্যা পদ্ধতির সংখ্যাকে প্রকাশ করার জন্য বেস দিয়ে সে সংখ্যাটিকে কি নোটেশনে চিহ্নিত করা হয় সেটা আমরা আজকে জানব। শুরুতেই আমরা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি সেটা আগে একটু জেনে নেই। বেস বা ভিত্তি হলো ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক বা ডিজিটগুলোর মোট সংখ্যা। উদাহরণ হিসেবে আমরা জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 ব্যবহৃত হয়, অর্থাৎ দুইটি ডিজিট। এই কারণে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হলো 2। বেজের আরেকটি সমার্থক শব্দ আছে, সেটা হলো র্যাডিক্স। আমরা কোনো জায়গায় বেজের পরিবর্তে র্যাডিক্স এই শব্দটিও ফেস করতে পারি, দুটাই সেম মিনিংই প্রকাশ করে, অর্থাৎ বেজ বা ভিত্তি। এবার আমরা জিনিসটার একটু ভালোভাবে ভিজুয়ালাইজ করার জন্য বেস কীরকম হলে তার ডিজিটের সংখ্যা কতগুলো হয় বা মৌলিক চিহ্ন কতগুলো হতে পারে সেগুলো আমরা একটু দেখে নিই। যেমন বেস 2 এর ক্ষেত্রে 0 এবং 1, বেস 5 হলে আমরা দেখতে পাচ্ছি যে 0 1 2 3 4, বেস 8 হলে 0 1 2 3 4 5 6 7 এবং বেস 10 যেটা আমরা বহুল ব্যবহৃত 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, সেখানে আমরা জানি যে 0 থেকে 9 এই কয়েকটি অঙ্ক ব্যবহার করা হয়। এবার আমরা সংখ্যা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখব, সেটা হলো র্যাডিক্স ও র্যাডিক্স পয়েন্ট। শুরুতেই আমরা র্যাডিক্স সম্পর্কে আগে জেনে নেই। আমরা পূর্বে আলোচনা করেছি যে বেসের সমার্থক শব্দ হলো র্যাডিক্স, অর্থাৎ র্যাডিক্স হলো ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বা অঙ্কসমূহের মোট সংখ্যা। কোনো সংখ্যার নোটেশনে আমরা র্যাডিক্স সিম্বলটা দিয়ে সেটার বেস কত তা সহজেই প্রকাশ করতে পারি। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে প্যারেনথেসিসের ভিতর এন এবং তার পাশে আর আছে ছোট্ট করে। এটা হচ্ছে আমাদের সংখ্যার নোটেশন, অর্থাৎ এন নির্দেশ করছে আমাদের ওই সংখ্যাটি এবং আর নির্দেশ করছে তার রেডিক্স। উদাহরণ হিসেবে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 120, তার প্যারেনথেসিসের বাইরে 10, অর্থাৎ এটার বেস 10, অর্থাৎ এটা ডেসিমাল সংখ্যা এবং এটার ভ্যালু হলো 120। এবার আমরা চলে আসি রেডিক্স পয়েন্টে। যে চিহ্ন দ্বারা স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশিত কোনো সংখ্যার পূর্ণাংশ ও ভগ্নাংশকে আলাদা করা হয় তাকে র্যাডিক্স পয়েন্ট বলা হয়। যেমন আমরা জানি যে 25.23, বা এক্ষেত্রে আমরা স্লাইডে যে উদাহরণটি নিয়েছি যে 92014, তারপর একটি পয়েন্ট, তারপর 7299। বাম পাশের পার্টটা হলো আমাদের পূর্ণ সংখ্যা বা ইন্টিজার পয়েন্ট, এবং ডান পাশের ওই পয়েন্টের পর সেটা হলো আমাদের ফ্র্যাকশনাল বা ভগ্নাংশ, আর ওই পয়েন্টটাকে আমরা বলছি র্যাডিক্স পয়েন্ট। এই র্যাডিক্স পয়েন্টকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বলা হয় বাইনারি পয়েন্ট, অক্টাল সংখ্যা পদ্ধতিতে বলা হয় অক্টাল পয়েন্ট, ডেসিমাল সংখ্যা পদ্ধতি এই র্যাডিক্স পয়েন্টকে বলা হয় ডেসিমাল পয়েন্ট। আমরা ডেসিমাল পয়েন্ট শব্দটার সাথে অনেকেই পরিচিত, আশা করি এখন আমরা বুঝতে পারছি যে এই শব্দটা বা নামকরণটা আসলে কিভাবে হলো। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে একে বলা হয় হেক্সাডেসিমাল পয়েন্ট। এবার আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ আইডিয়া, সেটা হলো স্থানীয় মান, এই টপিকটা সম্পর্কে জানব। কোনো সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক যে স্থানে অবস্থান করে তার উপর নির্ভর করে যে মান প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। এটি সাধারণত পয়েন্ট থেকে ডানে বা বামে হিসাব করা হয়। স্লাইডের উদাহরণটি লক্ষ্য করলে আমরা জিনিসটা একটু ভালো করে বুঝতে পারবো। এখানে A3, A2, A1, A0 রয়েছে এবং তার মাঝখানে একটি পয়েন্ট আছে, এবং তার ডান পাশে দেখো A-1, A-2, A-3, এবং টোটাল ব্র্যাকেটের ভিতর যে আর অর্থাৎ রেডিক্স, অর্থাৎ আমাদের বেস, এটা হচ্ছে সেই বেসের নির্ধারণ করবে যে এখানে আমরা যদি 2 বসাই তাহলে তার বেস 2 হবে, তার 8 বসালে বেস 8 হবে। এইভাবে আসলে জিনিসটাকে আমরা নোটেশন দিয়ে প্রকাশ করি। এখানে A3, A2, A1, A0, A-1, A-2, A-3 এগুলো হলো সংখ্যাগুলোর নিজের মান, অর্থাৎ ডিজিটের ভ্যালু কি, যেমন 8 হতে পারে, 5 6 7 ইত্যাদি, যে কোনো ওই সংখ্যা পদ্ধতিতে ভ্যালিড ডিজিটগুলোর ভিতর যে কোনো একটা হতে পারে। আর সিরিয়ালি যে এই সাফিক্সে যেগুলো আছে যে A3210, অর্থাৎ A3, A2, A1, A0, অর্থাৎ এই যে 3210, এগুলো হলো স্থানীয় মান বা বেসের ঘাত আকারে অঙ্কগুলো নিজের মানের সাথে গুণন আকারে থাকে। যেমন এককের স্থানে থাকলে সেটার ঘাত একটা হবে, তার অন্য পজিশনে থাকলে তার ঘাত হবে, অর্থাৎ এগুলো পজিশনের উপর বেস করে, আর এই ডিজিটগুলো সে কোন পজিশনে আছে সেটা আইডেন্টিফাই করার জন্য ব্যবহৃত হয়। এবং আগে যেটা বললাম, আর এখানে নির্দেশ করছে তার বেস। উদাহরণ হিসেবে বলা যায় আর যদি 10 হয় তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি, আর যদি 2 হয় তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি। উদাহরণ হিসেবে 4567.289 বেস 10 এই উদাহরণটাকে দেখতে পারি। এক্ষেত্রে আমাদের
ইন্টিজার পয়েন্ট অর্থাৎ বাম পাশে 4টি ডিজিট রয়েছে এবং ডেসিমাল পয়েন্টের পরে 3টা ডিজিট রয়েছে। বাম পাশে 4টা ডিজিটকে আমরা পূর্বের আকারের সাথে মিলিয়ে জাস্টিফাই করে দেখতে পারি, অর্থাৎ A3 সমান আমরা 4 লিখতে পারি, A2 সমান আমরা 5 ধরতে পারি, A1 সমান 6, A0 সমান 7। এখন 4-এর বাম পাশে যদি আর একটা কোনো ডিজিট থাকতো সেটাকে আমরা হয়তো বা দিতাম A4 সমান সামথিং ইত্যাদি। এভাবে আর কি জিনিসগুলো চলবে। ঠিক একই লজিকে আমরা যদি ডান পাশে দেখি, ডান পাশে A-1 এটা হবে 2, A-2 এটা হবে 8, A-3 এটা হচ্ছে 9। এরপরে যদি আর কোনো ডিজিট থাকতো সেটাকে আমরা নোটিফাই করতাম A-4 দিয়ে ইত্যাদি। এভাবে প্রোগ্রেশনটা চলতে থাকবে। আমরা তো আসলে নোটেশনটা কিভাবে ব্যবহার করছি সেটা বুঝলাম। এবার এই নোটেশনটা থেকে আমাদের আসলে সংখ্যাটা কি নির্দেশ করে, সংখ্যাটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। একটু আগে যেটা বললাম যে ঘাতের সাহায্যে, অর্থাৎ এখন দেখি প্রথমে আমরা বললাম যে সর্বপ্রথম বাম পাশেরটা সেটা হলো 4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে তার ডিজিটাল ভ্যালু, ডিজিটের ভ্যালু অর্থাৎ যেটাকে আমরা বলছি 4। আর 3 যেটা সেটা হচ্ছে তার ঘাত কত হবে। আমরা সংখ্যা পদ্ধতি এখানে আমরা ডেসিমাল ব্যবহার করছি, তার মানে এখানে আমাদের 10-এর পাওয়ার হবে। তাহলে 4 হবে কত, 4 ইন্টু 10⁻3। তারপরেরটা হবে 5 ইন্টু 10⁻2, তারপরেরটা হবে 6 ইন্টু 10⁻1 এবং তারপরেরটা হবে 7 ইন্টু 10⁻0। এভাবে প্রত্যেকটা ডিজিটের জন্য তার ঘাত দিয়ে আমরা প্রকাশ করব এবং সমস্ত টার্মগুলো যখন আমরা সামেশন করব তখন আমাদের ওভারঅল সংখ্যার ধারণাটা, অর্থাৎ সংখ্যাতে সেটা কী মান আকারে প্রকাশ করে সেই আইডিয়াটা আমরা পেয়ে যাব। আশা করছি এই উদাহরণটা থেকে তোমাদের কিছুটা ক্লিয়ার হয়েছে যে আসলে আমরা সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মানটা আসলে কিভাবে ব্যবহৃত হয় এবং সেখান থেকে আমরা কিভাবে সংখ্যার আইডিয়া পাই। এখন আমরা স্থানিক সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে জানব। বেজের উপর ভিত্তি করে স্থানিক সংখ্যা পদ্ধতিকে বহুভাবে ভাগ করা যায়। তার মধ্যে সবচাইতে ব্যবহৃত সংখ্যা পদ্ধতিগুলো হলো বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি এবং ফাইনালি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা এবার এক এক করে এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিতে থাকবো যে এগুলো আসলে কি মিন করে, এই পদ্ধতিগুলো আসলে কি। প্রথমেই আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনে নেব। যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 অর্থাৎ এই দুটি মাত্র অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যেহেতু এখানে আমরা দুটি অঙ্ক ব্যবহার করছি তাই এর বেস বা রেডিক্স 2। 0 ও 1 এই অঙ্ক দুটিকে বলা হয় বাইনারি ডিজিট বা সংক্ষেপে বিট। কম্পিউটারের সকল অভ্যন্তরীণ কার্য সম্পাদনের জন্য আমরা এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। কম্পিউটার আসলে আমাদের দুটি স্টেট খুব সহজেই বুঝতে পারে। একটি হলো লজিক লেভেল 0 যাকে অফ, লো, ফলস বা নো ইত্যাদি বলা হয়। অন্যটি হলো লজিক লেভেল হাই বা ট্রু বা ইয়েস, অন, এবং একে আমরা ডিজিটালি 1 দ্বারাও ডিনোট করতে পারি। বাইনারি সংখ্যা পদ্ধতির জেনারেল ফর্মটা আমরা একটু এবার দেখে নেই, অর্থাৎ পূর্বের মতোই, কিন্তু এখানে যেহেতু রেডিক্স হবে আমার 2, অর্থাৎ এখানে সব কিছু 2-এর ঘাত আকারে হবে। এছাড়া বাদবাকি সকল কিছু আইডিয়া আমরা একটু আগে যেটা শিখে আসছি সেমই অ্যাপ্লাই হবে। যেমন এই উদাহরণটা আমরা লক্ষ্য করলে দেখব যে এখানে পূর্ণ সংখ্যার পার্টটুকুতে পূর্বের মতোই A3 হচ্ছে আমার 1, A2 1, A1 0 এবং A0 সমান 1। এবং এই সংখ্যা পদ্ধতি খুব স্বাভাবিক, যেহেতু 0 আর 1 অর্থাৎ এই সংখ্যাটাও 0 আর 1-এর এই দুইটা ডিজিটের ভিতরেই সীমাবদ্ধ থাকবে। এইগুলোরই বিভিন্ন কম্বিনেশন দিয়ে আসলে আমরা সংখ্যাটা তৈরি করছি। এবং এক্ষেত্রে সংখ্যাটা আমরা কিভাবে পাবো, যে 2-এর অর্থাৎ রেডিক্সের কততম ঘাত আকারে, পজিশন আকারে আমরা সেটাকে ওয়েট করে টোটাল টার্মগুলো আমরা যোগ করলেই টোটাল সংখ্যাটা আমরা পেয়ে যাব। আশা করি এটা ক্লিয়ার হয়ে গিয়েছে এবং আমরা যে কোনোভাবে যে কোনো বাইনারি সংখ্যা পদ্ধতিকে এইভাবে আসলে আমরা ক্যালকুলেট করে সে সংখ্যাটা জেনে নিতে পারবো। এবার আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির কিছু সুবিধা এবং কিছু অসুবিধা সম্পর্কে জানব। প্রথমেই আসছি বাইনারি সংখ্যা পদ্ধতির সুবিধা নিয়ে। বাইনারি সংখ্যা পদ্ধতি সহজেই বাস্তবায়ন করা যায়। যে কোনো সিস্টেম যার মাত্র দুটি স্টেট আছে তাদের বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই উপস্থাপন করা হয়। যেহেতু এক্ষেত্রে আমাদের ডিজিট থাকছে দুটো, 0 অথবা 1, সুতরাং এক্ষেত্রে কোনো স্টেটকে যদি আমি 0 দিয়ে নির্দেশ করি তাহলে তার কমপ্লিমেন্টারি বা বিপরীত স্টেট হবে তার বিপরীত সংখ্যা, অর্থাৎ 0 ইউজ করলে 1, 1 ইউজ করলে 0। এর একটি সুবিধা হলো বাইনারি লজিক সহজেই বোঝা যায়, সেগুলো ব্যবহার করে যে কোনো লজিক গেট তৈরি করা যায় এবং লজিক গেট ব্যবহার করে বড় বড় ডিজিটাল সার্কিট তৈরি করা যায়। এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানব।
বাইনারি বিট বা ডাটা প্রেরণ করার জন্য খুবই উপযুক্ত, কারণ বাইনারি বিটের উপর নির্ভর করে যে ক্যারিয়ার সিগন্যাল পাঠানো হয় তা নয়েজ দ্বারা খুব কম আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত হয়। আরেকটি সুবিধা হলো বাইনারি সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে বুলিয়ান এলজেব্রা প্রবর্তিত হয়, যা দ্বারা খুব সহজেই বিভিন্ন লজিক্যাল সিম্পলিফিকেশন, লজিক্যাল মডেলিং ইজিলি আমরা তৈরি করে ফেলতে পারি। এবার বাইনারি সংখ্যা পদ্ধতির কিছু অসুবিধা তুলে ধরা যাক। বেশিরভাগ লোকের জন্য এই ভাষায় কোনো সংখ্যা লেখা বা পড়া কঠিন, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের সংখ্যা খুব লেন্দি হয়ে যাবে, যেহেতু আমাদের ডিজিট মাত্র দুটো। কোনো সংখ্যা উপস্থাপনের জন্য বেশি সংখ্যক অঙ্ক প্রয়োজন পড়ে অন্যান্য সংখ্যা পদ্ধতির চেয়ে, যেটা আমরা এইমাত্রই বললাম। আরেকটি অসুবিধা হলো ভগ্নাংশে প্রকাশ বা প্রদর্শন করা তুলনামূলক কঠিন। বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা কিছু সংক্ষিপ্ত জানলাম। এবার আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু জানব। অর্থাৎ এক্ষেত্রে আমরা নাম দেখে গেস করতে পারছি যে সংখ্যা পদ্ধতির বেস 8, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 এই 8টি ডিজিট দিয়ে যে সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। যেহেতু এখানে মাত্র 8টি অঙ্ক ব্যবহার করা হয় তাই এর বেস 8। আমরা 3টি বাইনারি বিটকে একটি অক্টাল অঙ্ক দিয়ে প্রকাশ করতে পারি। এবার আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির জেনারেল ফর্মটা একটু দেখে নিই। এখানে আমাদের প্রত্যেকটা ফর্মেটই সেম, শুধুমাত্র আমাদের রেডিক্স পয়েন্টটাতেই ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে। এবং এই উদাহরণটাতেও আমরা দেখতে পাচ্ছি যে A3-তে পজিশন ওয়াইজ A3-তে এক্ষেত্রে আমার 7 হবে, A2 5 হবে, A-1 হচ্ছে আমাদের পয়েন্টের ঠিক পরবর্তীটা ডান পাশের, অর্থাৎ এক্ষেত্রে 4 হবে। কিন্তু ঘাত কত হবে? সে ঘাত হবে হচ্ছে আমার, অর্থাৎ কার ঘাত হবে? সে ঘাতটা হবে আমাদের বেজের, অর্থাৎ 8-এর। যেমন A3-তে যে 7 আছে এর আসলে মানটা কত হবে? সেটা হবে 7 × 8⁻3। তার পরবর্তীটার হবে হচ্ছে 5 × 8⁻2 ইত্যাদি। অর্থাৎ এভাবে আসলে মূল জিনিসগুলো কাজ করে সংখ্যা পদ্ধতির, শুধুমাত্র আমাদের বেসটা লক্ষণীয় বিষয়। অক্টাল সংখ্যা পদ্ধতির আমরা কিছু সুবিধা ও অসুবিধা একটু তুলে ধরি। প্রথমে আসি সুবিধাতে। অক্টাল সংখ্যা তুলনামূলক কম, সরাসরি বাইনারিতে রূপান্তর করা যায়, আবার বাইনারি থেকে অক্টালেও রূপান্তর করা যায়। এই জন্য অনেকেই অক্টাল সংখ্যা পদ্ধতিকে বাইনারির সংক্ষিপ্ত রূপও বলে থাকে। এবার কিছু অসুবিধা দেখি। সাধারণত আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে অভ্যস্ত, যার কারণে কোনো মানকে যখন আমরা উপস্থাপন করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রয়োজনের তুলনায় স্বাভাবিক যে যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতিতে ডিজিট কম, তার মানে কি হচ্ছে আমাদের ডিজিটের পরিমাণটা এখানে বেশি লাগবে। আরেকটি অসুবিধা হলো এই পদ্ধতিতে ব্যবহৃত সংখ্যাটা দেখে আমরা ঠিক আসলে দেখেই বুঝতে পারবো না যে এটা অক্টাল সংখ্যা পদ্ধতি না ডেসিমাল সংখ্যা পদ্ধতি। কারণ কি? কারণ ডেসিমালেও প্রথম যে 8টা ডিজিট আছে, অক্টাল সংখ্যা পদ্ধতিতেও সেই 7টা বা 8টা ডিজিট কিন্তু আমাদের আছেই। সুতরাং প্রথম দেখাতে আমরা আসলে জিনিসটা বলতে পারবো না যে এটা অক্টাল না ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আর একটা অসুবিধা হলো যে বাস্তব জীবনে এর ব্যবহার অল্প। আমাদের আজকের লেকচার এ পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত জানব। কারো কোনো জিজ্ঞাসা বা কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের লেকচার এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।